শরিক দলের অনেক জায়গায় বিএনপি বিদ্রোহী প্রার্থী রয়েছে। এই মাঠটি আসলে শরিকদের সাথে নির্বাচন নিয়ে এক ধরনের টানাপোড়েনে পড়বে কিনা বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, এই কথাটা গ্রামাটিক্যালি ঠিক হবে না। স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। কারণ যারা জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার তার সুযোগ আছে। দল থেকে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, দলের নেতাকর্মীদের সাথে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থী, এই কথাটি আপত্তিজনক। তবে বিএনপি নেতাকর্মীরা দলীয়ভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে, কারণ এটা হচ্ছে জোটের অঙ্গীকার। আমরা জোটগতভাবে আন্দোলন করেছি, আমরা জোটগতভাবে সরকারও গঠন করতে চাই, নির্বাচন করতে চাই। আপনি এটা জানেন যে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বিএনপির নেতৃত্বে হচ্ছিল, তখন আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি। আবার নির্বাচনে একমত হয়েছে 31 দফার ভিত্তিতে যারা, এবং 31 দফা প্রথমে আমাদের 27 দফা ছিল, জোটের সাথে আলোচনা করে 31 দফা হয়েছে। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় জোটকে, তাহলে আমরা যদি সরকার গঠন করি এবং 31 দফার প্রতি যাদের সমর্থন রয়েছে, 31 দফার ভিত্তিতে যারা রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়, তাদেরও সরকারে থাকার সুযোগ আছে। যার ফলে বিএনপির একসময় করতেন যেসব নেতারা মনোনয়ন বঞ্চিত হয়ে অথবা মনোনয়ন না পেয়ে আলাদাভাবে নির্বাচন করতে চেয়েছেন স্বতন্ত্রভাবে, তার প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। তবে নাগরিক হিসেবে তার নির্বাচন করার অধিকার থাকে, সে জায়গা থেকে নিবৃত্ত করা যায় না। বাট এটা আমাদেরকে বিব্রত করবে না, অথবা আমাদের জোটে কোনো ভাঙন সৃষ্টি বা অবিশ্বাস সৃষ্টি হবে বলে আমার কিছু মনে হয় না। এটা অন্য জায়গাতেও আছে। আর জোটের রাজনীতি, জোটের নির্বাচন, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত, প্রমাণিত, সমাদৃত। জোটের গতভাবে আন্দোলন, জোটগতভাবে সরকার গঠন, সেটাও অতীতে হয়েছে। যে ফ্যাসিবাদী সরকারটির পতন হলো, তাও 14 দলীয় সরকার ছিল। যার ফলে আমি মনে করছি যে বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী বিএনপির সমর্থকরা জোটের প্রার্থীকে ভোট দেবে। জোটের যারা সমর্থক আছে অন্য দলের, তারাও যেখানে বিএনপির সাথে জোট হয়েছে, তারাও বিএনপির প্রার্থীকে ভোট দেবে। এখানে খুব বেশি ব্যাপ্ত হবে বলে মনে হচ্ছে। একটি জটিলতা তো এবার রয়েছে, যেটি আগের নির্বাচনের তুলনায় যে পার্থক্যটি আরপিওতে যে সংস্কারটি হয়েছে, সেই জায়গাটাতে সংশোধনের জায়গাতে রয়েছে যে জোটের শরিকরা আসলে বড় দলের যেই প্রতীক সেটি নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ যদি তারা বড় দলের প্রতীকে নির্বাচন করতে না পারেন, বিদ্রোহী প্রার্থীর যে জনসমর্থন রয়েছে, বা আপনি যেটি বললেন যে বিএনপি করতেন, এখন বহিষ্কৃত বিএনপি হিসেবে যারা মাঠে রয়েছেন, তারাও হয়তো ধানের শীষ পাবেন না। কিন্তু সেক্ষেত্রে এই মাঠটা কি আসলে সমান উপযোগী হবে? সমান হওয়া উপযোগী না হলে হওয়া উচিত। মানুষকে যোগ্য প্রার্থীকে ভোট দেবে, প্রতীক তো একটা প্রাধান্য পায় বিএনপি জনপ্রিয় দল হিসাবে। কিন্তু তারপরও মানুষের তো এই অপশনটাও থাকা উচিত যে কোন প্রার্থীটি যোগ্য, সেটাও বেছে নিতে পারে স্বতন্ত্রভাবে, সেই দৃষ্টান্তও তো থাকা উচিত। তো যে সব জায়গায় এটা আছে, সেখানে দৃষ্টান্তটা প্রতিষ্ঠিত হোক। মানুষ বা প্রার্থী বা যিনি প্রতিনিধি হতে চান, তিনি নিজের যোগ্যতায় ওখানে হয়ে আসার একটা চ্যালেঞ্জ নিক। সেটা রাজনীতিতে একটা জিনিস করে, অন্তত যে নেতাকে শানিত হতে, সমৃদ্ধ হতে, জনপ্রিয় হতে সহায়ক হবে, শুধু মার্কার উপর চলে যাবে না। তো সব কিছুরই ইতিবাচক দিক আছে। তবে এটা ঠিক আছে যে যেখানে ধানের শীষ থাকবে না, সেখানে আমাদের জোটের প্রার্থী তো কিছুটা বিড়ম্বনায় পড়বেন। তো আমি মনে করি যে আমরা ওই জায়গাটাতে জোটের যে সমস্ত যোগ্য নেতা, তাদেরকে বিবেচনায় নিয়েছি। আবার জোটে যারা যে কোনো মূল্যে অনেক আসন চায়, থাকতে চান, তাদেরও তাদের নেতৃত্ব পাবলিক কতটুকু গ্রহণ করছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উচিত। যার ফলে আমি যদি প্রতিষ্ঠিত গণতন্ত্র বলেন, আর জনগণকে যদি অবাধভাবে তার প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ করার কথা বলেন, তাহলে এই জায়গাগুলি আমি ইতিবাচকভাবেই দেখি।